বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের গাড়ি বহরে ট্রাক চাপার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে। দুই ছাত্র নেতাকে হত্যা চেষ্টার দাবি করে 4 দফা দাবি তুলে ধরেন বক্তারা। ট্রাক চাপা দেওয়ার ঘটনায় চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে। বুধবার চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ঢাকায় ফিরছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে ওই দুই ছাত্র নেতার গাড়ি বহরে থাকা একটি গাড়িতে ধাক্কা দেয় ট্রাক। এ সময় গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার আগেই গাড়ি পরিবর্তন করায় বেঁচে যান হাসনাত সার্জিস। এদিকে ট্রাক জব্দের পাশাপাশি চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। সৌভাগ্যবশত আমরা গাড়ি চেঞ্জ করে ফেলেছিলাম, যে হাসনাত ভাই সার্জিস ভাই একটা গাড়িতে ছিল, আমি একটা গাড়িতে ছিলাম এবং আমার বন্ধুরা আমার ভাইয়েরা অন্য আরেকটা গাড়িতে ছিল। একটা ট্রাক এসে উদ্দেশ্য প্রণোদিতভাবেই আমাদের যেই গাড়িটা ছিল সেই গাড়িটাকে ট্রাক চাপা দেওয়া হয়। যে ট্রাকের মালিক একজন যুবলীগ নেতা যিনি পলাতক রয়েছেন, সেই নেতার মদদে, আওয়ামী সন্ত্রাসীদের মদদে আমাদের জুলাই বিপ্লবের অন্যতম মহানায়কদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বুধবার রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। হাসনাত সার্জিসের দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত সহ 4 দফা দাবি তুলে ধরেন তারা। যারা বাংলাদেশে অস্থিতিশীল সৃষ্টিকারী যারা নেতৃবৃন্দ রয়েছেন, আমরা ছাত্র নাগরিকদের পক্ষ থেকে সকলকে অতি দ্রুত গ্রেপ্তার করে বাংলাদেশের সর্বোচ্চ নেতাদের শাস্তি বিধান নিশ্চিত করা। সমাবেশ শেষে বের হওয়া প্রতিবাদ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে উচ্চ আদালতে বিক্ষোভ করেছেন বিএনপির আইনজীবীরা। আলাদা কর্মসূচি পালন করেছেন জাতীয় নাগরিক কমিটি ও সাধারণ আইনজীবীরা। এদিকে ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এক আইনজীবী। আজকের মধ্যে সরকারের অবস্থান জানাতে বলেছেন আদালত। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ উচ্চ আদালত প্রাঙ্গণে। বিএনপির আইনজীবী সহ আলাদাভাবে কর্মসূচি পালন করেছেন জাতীয় নাগরিক কমিটি ও সাধারণ আইনজীবীরা। ফোরামের নেতারা বলছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখন ইসকনে ভর করেছে। ইসকন আসলে স্বৈরাচারের পলাতক স্বৈরাচারের লোকজন নামতে পারছে না, এখন তারা ইসকনের উপর নির্ভর করছে বাংলার রাজনীতি আবার আসার জন্য। বাংলাদেশের মানুষকে মৌলবাদী বানাবার কোন অবস্থাতে চেষ্টা করবেন না। তাই সরকারকে বলছে এই ইসকনকে বাতিল করেন। এখানে ইসকন নামে কোন সংগঠন রাষ্ট্রনামন করতে পারবে না। মোদী সরকার হাসিনাকে ব্যবহার করে শুভেন্দু সরকারকে কলকাতায় রেখে আর এইদিকে ইসকনকে মাঠে নামিয়েছে। এই যে যুগসূত্র বাংলাদেশের মানুষ বুঝে গেছে। কর্মসূচি শেষে আইনজীবীরা হত্যার শিকার সাইফুলের গায়েবানা জানাজা পড়েন। এর আগে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেন এক আইনজীবী। নির্দেশনা চাওয়া হয় চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির। কোর্টে দাঁড়িয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ইসকন নিষিদ্ধ হবে কিনা তা পর্যালোচনা করবে সরকার। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। বৃহস্পতিবার ইসকন নিষিদ্ধের বিষয়টি ফের উঠবে উচ্চ আদালতে। অবস্থান স্পষ্ট করবে রাষ্ট্রপক্ষ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চলমান সংকট নিরসনে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গঠনের
আহ্বান জানিয়েছে বিএনপি। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সামনে কঠিন চ্যালেঞ্জ, এখন ঐক্যের কোনো বিকল্প নেই। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। দেশের উদ্ভূত পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনা যায় মির্জা ফখরুলের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠকে আলোচনা হয় চট্টগ্রাম প্রসঙ্গ ও নির্বাচনী রোডম্যাপ সহ নানা বিষয়ে। বৈঠকে বিএনপির পক্ষ থেকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানানো হয় প্রধান উপদেষ্টাকে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিভাজন যাতে সৃষ্টি না হয় সে লক্ষ্যে সরকারকে জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নেয়ার আহ্বান জানান দলটির মহাসচিব। বিগত সময়ের সব নির্বাচনে ফ্যাসিবাদের দোসররা জোর করে ক্ষমতায় এসেছে অভিযোগ করে পৌরসভা ও সিটি কর্পোরেশনের মতো ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল। বিশেষ করে গত কয়েকদিন ধরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পরিস্থিতি এবং আপনার ছাত্রদের কয়েকটি কলেজের সমস্যা নিয়ে, এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের যে দলের পক্ষ থেকে যে আমাদের উদ্বেগ, সেই উদ্বেগের কথা আমরা তাকে জানিয়েছি। সেই সঙ্গে আপনার এটাও বলেছি যে আমাদের নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সংস্কারগুলোকে আপনারা সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি, যে একটা রোড ম্যাপ অত্যন্ত জরুরি। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে সংকট সমাধানের পাশাপাশি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন। আমরা এই বিষয়ে যা যা করার দরকার আমরা সবগুলো পদক্ষেপ নিয়েছি। চিফ অ্যাডভাইজার বলেছেন সবাইকে শান্ত থাকতে বলেছেন। চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় এই পর্যন্ত ফুটেজ দেখে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া হামলার অভিযোগে আরও 21 জন গ্রেফতার হয়েছে বলেও জানান প্রেস সচিব। 21 জনকে অ্যারেস্ট করা হয়েছে। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ আদালতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনবে অন্তর্বর্তী সরকার। বুধবার আইসিসির চিফ প্রসিকিউটর করিম এ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে গেলে এই কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সাবেক হাসিনা সরকারের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে জুলাই আগস্ট আন্দোলনের সময় হত্যাকাণ্ড ও হাজার হাজার গুমের ঘটনা। এ সময় আইসিসির চিফ প্রসিকিউটর করিম এ খান বলেন, তারা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সহযোগিতা করতে চান। বৈঠকে রোহিঙ্গা সংকট এবং মিয়ানমার পরিস্থিতি নিয়েও আলোচনা করেন তারা। আশা প্রকাশ করেন 2025 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানে টেকসই দিক নির্দেশনা পাওয়া যাবে। বছরের পর বছর রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে কথার ফুলঝুরি ফোটানো হলেও প্রস্ফুটিত হয়নি ধারাবাহিকভাবে $1 বিলিয়ন আয় করার মতো একটি পণ্য, পাট, চামড়া, হোম টেক্সটাইল। কোনো বছর $1 বিলিয়ন পার করেছে তো পরের বছরই গেছে পড়ে। এ অবস্থায় রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রপ্তানিকারকরা। যদিও সরকারি অন্য সংস্থার নীতিকে বাধা বলছে ইপিবি, আর বিদেশি বিনিয়োগ বাড়ানোর উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। MS আরিফিনের রিপোর্ট। ইপিবির কাজটা কি আসলে? ইপিবির কাজটা হওয়া উচিত এক্সপোর্ট প্রমোশন। ইপিবি আসলে কার্যকর ভূমিকা করতে পারছে না বা রাখছে না। ইপিবির কার্যক্রম নিয়ে উদ্যোক্তাদের এমন প্রশ্ন তোলার কারণ, বছরের পর বছর প্রতিষ্ঠানটি রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার প্রতিশ্রুতি দিলেও তা আটকে আছে তৈরি পোশাকেই। আয় $50 বিলিয়ন ছুঁতে চাইলেও অন্য খাতগুলো ধারে কাছেও নেই। গেল 5 অর্থ বছরে পাট 2 বার, চামড়া 1 বার, হোম টেক্সটাইল 3 বার আয় করেছে $1 বিলিয়ন কিছু বেশি। আর 1 ডজনের বেশি পণ্য সম্ভার নিয়ে 2 বার $1 বিলিয়ন পার করেছে কৃষি খাতের আয়। তৈরি পোশাকের পর চামড়া খাত সবচেয়ে বেশি সম্ভাবনাময় হলেও এর যথাযথ উন্নয়নে কাজ করা হয়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের। LWG সার্টিফিকেশন বা ISO সার্টিফিকেশন বা অন্যান্য সার্টিফিকেশন যেগুলি আমাদের আন্তর্জাতিকভাবে প্রয়োজন, সেগুলি আমরা অর্জন করতে পারছি না। তো তার কারণ হলো, অন্যতম কারণ হলো আমাদের যে সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান বা CETP যেটাকে আমরা বলি, সেটা কিন্তু পুরোপুরি কার্যকর হয়নি। সোনালী আঁশের পাটেও গাঁথা যায়নি ধারাবাহিক $1 বিলিয়ন রপ্তানি আয়। কৃষি পণ্যও পারেনি বিদেশের বাজার ধরতে। এজন্য গুণগত মান নিশ্চিতে পরীক্ষাগারের অভাবকে দায়ী করছেন উৎপাদকরা। উৎপাদিত পণ্য যদি আন্তর্জাতিক বাজারে আমরা রপ্তানি করতে চাই, তাহলে এর প্রধান বাধা হলো
এর অ্যাক্রিডিয়েটেড ল্যাবরেটরি থেকে এর সনদ দিতে হবে। রপ্তানি পণ্য বাড়াতে ব্যবসায়ীরা যখন এমন বহুমুখী চ্যালেঞ্জের কথা তুলে ধরছেন, তখন রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে দায় তাদের নয়, বরং সরকারের অন্য সংস্থাগুলোর নীতি পণ্য বৈচিত্র্যের ক্ষেত্রে বড় বাধা। ইন্ডাস্ট্রির লোকজনকে নিয়ে এনবিআর সঙ্গে আমরা কাজ করছি। এনবিআর একটা রিফর্ম কমিশন আছে, আমরা সেই প্রস্তাবগুলো আমরা এনবিআরকে দিয়েছি। আমরা খুব সহসা ওনাদের সঙ্গে ডায়ালগে যাব, আলোচনা যাব। আমাদের ইমিডিয়েট কী ধরনের পলিসি ইন্টারভেনশন দরকার, মিডিয়াম টার্মে কী ধরনের একটা বা লং টার্মে কী ধরনের, ওইটা একটা রোডম্যাপ আমরা দিব। অর্থনীতিবিদরা বলছেন বিদেশি বিনিয়োগ বাড়লে পণ্য বহুমুখীকরণের সুযোগ আরও বৃদ্ধি পাবে। পৃথিবীতে যেসব দেশগুলো তাদের রপ্তানি আয়কে দ্রুত বাড়াতে পেরেছে এবং অনেক বহুমাত্রিক রপ্তানি করতে পেরেছে, তারা সবাই কিন্তু মোটামুটি বিদেশি বিনিয়োগের উপরে নির্ভর করে কাজটা করতে পেরেছে। আমরা যথেষ্ট পরিমাণে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারিনি। এর বাইরে পণ্য বৈচিত্র্যকরণে ইপিবি সক্ষমতা বাড়ানোর কথা বলছেন এই অর্থনীতিবিদ। বিদেশি বিনিয়োগের সুবিধা হচ্ছে। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। দেশে বিদেশে গবেষণার নেতিবাচক ফলাফল আর পরিবেশবাদীদের নানা প্রতিবাদ সত্ত্বেও নির্মাণ করা হয়েছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। এই স্থাপনাই এখন সুন্দরবনের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। নির্মাণের আগে যে আশঙ্কা গবেষকরা করেছিলেন, বাস্তবে এখন তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে। সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস দ্বারা পরিচালিত মূল্যায়নে এই তথ্য উঠে এসেছে। আব্দুল্লাহ মামুন রুবেলের রিপোর্ট। নির্মাণের আগে থেকেই বিতর্ক ছিল বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের প্রতিবাদ উপেক্ষা করে সুন্দরবনের কাছে 2016 সালে নির্মাণ কাজ শুরু করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রটি চালু হয় 2022 সালে। পানি সম্পদ মন্ত্রণালয় পরিচালিত প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে, বিদ্যুৎ কেন্দ্রটি চালুর পর থেকেই যেটি এলাকায় খালাসের জন্য উন্মুক্তভাবে কয়লা রাখায় দূষিত হচ্ছে সুন্দরবন ও এর নদীগুলো। কয়লার ছাই ও নির্গত পানি মিশছে নদীতে, পরিবেশের সঙ্গে মিশছে নাইট্রেট, ফসফেট, পারদ সহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক, যার বিরূপ প্রভাব পড়ছে জলজ ও বনজ জীববৈচিত্র্যের উপর। সুন্দরবন এলাকায় শুধু রামপাল বিদ্যুৎ কেন্দ্র নয়, শতাধিক ভারী শিল্পের দূষণে নদীতে জলজ প্রাণীর সংখ্যা যেমন কমছে, তেমনি বায়ু দূষণও বেড়েছে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উপরের পানি কিন্তু পশুর নদীতে পড়ছে। মাছ বা অন্যান্য যে জীববৈচিত্র্য, অন্যান্য যে অণুজীব সবগুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। সেখানে সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং নিম্নমানের টেকনোলজি ব্যবহার করার কারণে এই প্রকল্প ইতিমধ্যেই কয়েকবার বন্ধ হয়ে গেছে। সারা বিশ্বই যখন কয়লার ব্যবহার কমিয়ে আনতে সোচ্চার, তখন এ ধরনের বিদ্যুৎ কেন্দ্র শুধু সুন্দরবন নদী বা প্রকৃতিরই ক্ষতি করছে না, বৈদেশিক ঋণ সহায়তার কারণে অর্থনৈতিকভাবেও পিছিয়ে পড়ছে। বিশেষজ্ঞদের শঙ্কা, ক্রমাগত এ দূষণ এখনই রোধ না করা গেলে সুন্দরবন সহ এ অঞ্চলের জীববৈচিত্র্যে দেখা দেবে ভয়াবহ বিপর্যয়। যতটা আমরা অর্থনৈতিকভাবে লাভবান হব, তার চেয়ে অধিক সংখ্যকভাবে আমরা অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হব, আমাদের প্রকৃতি ধ্বংস হবে, আমাদের নেচার ধ্বংস হবে। উচ্চাভিলাষী এ প্রকল্প এখনো কোনো লাভের মুখ দেখেনি বলছেন অর্থনীতিবিদ। তবে বন্ধ না করে বিকল্প উপায়ে বিদ্যুৎ কেন্দ্রটি চালু রাখার পরামর্শ তার। পুরোপুরি এটাকে বন্ধ করে না দিয়ে বরং এটার বিকল্প কোনোভাবে যদি এটাকে চালু রাখা যায় এবং সেটা যদি বাংলাদেশের অর্থনীতিতে ভালো কোনো প্রভাব রাখতে পারে, আমার মনে হয় সেইভাবে ভেবে দেখা যেতে পারে। 16,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি সুন্দরবন থেকে মাত্র 14 কিলোমিটার দূরে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, রামপাল, বাগেরহাট। খুলনায় অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পুলিশ ফাঁড়ির কার্যক্রম। পলেস্তারা খসে পড়ে দুর্ঘটনার শঙ্কায় দিনেও বেড়াকে মশারি টানিয়ে রাখতে হয়। রয়েছে শয্যা, শৌচাগার সংকট, আর বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ভোগান্তি তো আছেই। ভবন সংস্কারের শিগগিরই উদ্যোগ নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। আব্দুল হালিমের ছবিতে বেলাল হোসেন সজলের রিপোর্ট। মশা তাড়ানোর জন্য মশারির ব্যবহার হলেও এখানে সেটি ছাউনি ও আত্মরক্ষার্থে ব্যবহার হচ্ছে। পাশেই বিম ধসে পড়া ঠেকাতে বাঁশের ঠেকনা। এমনই জরাজীর্ণ ভবনেই চলছে পুলিশ ফাঁড়ির কার্যক্রম।
খুলনার নিরালা পুলিশ ফাঁড়ি ভবনের বিভিন্ন সংযোগে ফাটলসহ পলেস্তারা উঠে বেরিয়ে এসেছে রড। পলেস্তারা পরে দুর্ঘটনার আতঙ্কে দিনেও ব্যারাকে মশারি টানিয়ে রাখতে হচ্ছে। এর থেকেও ঝুঁকিপূর্ণ নগরীর সদর ফাঁড়ি। দুইতলা ভবনের বাহির থেকে বোঝার উপায় নেই ভিতরের বেহাল দশা। স্যাঁতস্যাঁতে পরিবেশ, নেই পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা। জরাজীর্ণ খুলনার বাকি পুলিশ ফাঁড়িতেও রয়েছে শয্যা, শৌচাগারের সংকট। আর বর্ষা মৌসুমে পোহাতে হয় জলাবদ্ধতার ভোগান্তি। বছরের পর বছর ঝুঁকি নিয়ে ফাঁড়িতে বাস করছেন পুলিশ সদস্যরা। মাথার উপরে ভেঙে পড়ছে, বাথরুমের সমস্যা হচ্ছে, অপরিষ্কার, চারিপাশে মশা, দুর্গন্ধ। যে কোনো সময় ছাদ ধসে পড়তে পারে, এই আত্মরক্ষার্থে আমরা সবসময় মশারিটা নেই। ডিউটি শেষে রেস্ট করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। অনেক দিনের পুরাতন হয়, ভবনটা পরিষ্কার রেখেও ইচ্ছা থাকলেও পরিষ্কার রাখা সম্ভব হচ্ছে না। বর্ষা মৌসুমটায় সবসময় পানি থাকে, এদিকে পানিটা পাস হওয়ার রাস্তাটা নাই, একটা ছিদ্র আছে, ওটাতে পানি যায় না। তবে শিগগিরই ভবনগুলো সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। অগ্রাধিকার ভিত্তিতে আমরা এখানে কাজ করছি। তার পাশাপাশি যেখানে আবাসনের সমস্যা আছে, যেখানে নির্মাণ কাজের অন্যান্য সমস্যা আছে, সে কাজগুলো আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমাদের টাকা বরাদ্দ সাপেক্ষে আমরা এখানে কাজগুলো করছি এবং অতি দ্রুততার সঙ্গে আমাদের এই যে বর্তমান সমস্যাটা আছে এটা সমাধান করতে পারবে। খুলনা নগরীতে 8টি থানার অধীনে 16টি পুলিশ ফাঁড়ি রয়েছে। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। সংস্কার না হওয়ায় ঝিনাইদহের শতাধিক ব্রিজের বেহাল দশা। ঝুঁকি নিয়ে পারাপারে প্রায় দুর্ঘটনার শিকার হন স্থানীয়রা। দ্রুত সংস্কার অথবা নতুন করে ব্রিজ নির্মাণের দাবি বাসিন্দাদের। পানি উন্নয়ন বোর্ড বলছে সমস্যা সমাধানে কাজ করছে তারা। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। প্রায় 15 বছর আগে ভেঙে যায় ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার বেলতলা গ্রামের এই সেতুটি। কাঠ ও বাঁশ দিয়ে কোনো মতো মেরামত করে চলাচল করছেন স্থানীয়রা। হাজার হাজার মানুষ এ পথে চলাচল করলেও সেতুটি সংস্কারে নেই কোনো উদ্যোগ। পাশের ফুলবাড়িয়া গ্রামের সেতুটিও ভেঙেছে 3 বছর আগে। মাঝখানে বড় ছিদ্র হওয়ায় পারাপার হতে পারে না মাঝারি বা বড় কোনো যানবাহন। ভ্যান, মোটরসাইকেল পার হলেও ঘটছে দুর্ঘটনা। পাশের উপজেলা শৈলকুপা ও সদরের অধিকাংশ সেতুরও একই দশা। এতে ভোগান্তিতে স্থানীয়রা। দ্রুত সংস্কার বা নতুন সেতু নির্মাণের দাবি তাদের। 5 কিলো ঘুরতে হয়, মানে 1 কিলোর জন্য এই ব্রিজের জন্য সমস্ত দিক থেকে সমস্যা, কিন্তু ব্রিজটা তো অনেক দিন ভেঙে গেছে। পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেক ছোট ছোট বাচ্চারা থাকে, তারাও পড়ে যাওয়ার সম্ভাবনা হয়। ফসলগুলো মাঠের থেকে আসলে বাড়ি নেওয়া সম্ভব হয় না। এমন করে আমরা গাড়ি নিয়ে পার হতে পারছি না, এটা খুবই একটা কষ্টদায়ক ব্যাপার। গরু বাছুর পড়ে, মানুষজনের যাওয়া অসুবিধা হয়। মেরামত করা নাই, নতুন ব্রিজ দ্রুত করার একটা দরকার। সমস্যা সমাধানের গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। জিকে প্রকল্পের আওতাধীন যে ক্ষতিগ্রস্ত ব্রিজ এবং সেচখালগুলো আছে সেগুলো মেরামতের জন্য একটা ডিপিপি প্রণয়ন করা হচ্ছে। অনুমোদন হলেই আশা করি এই সমস্যাগুলোর সমাধান হবে। 1965 সালে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতায় ঝিনাইদহে প্রধান, সেকেন্ডারি ও টারশিয়ারি 520 কিলোমিটার খালের উপর সেতুগুলো নির্মাণ করা হয়। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। চূড়ান্ত ট্রায়াল শেষে এখন পর্যন্ত পদ্মা সেতু রেল লিংকের পুরো লাইন। রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রস্তাবনা অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নড়াইল হয়ে ঢাকা খুলনা ও ঢাকা বেনাপোল রুটে ট্রেন চলাচলের কথা রয়েছে। এতে খুলনা থেকে রাজধানীতে যাতায়াতে সময় লাগবে মাত্র 3.5 ঘন্টা। উচ্ছ্বসিত যাত্রীরা। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ মামুন রুবেলের রিপোর্ট। বাসের পর এবার ট্রেনে করেও মাত্র 3.5 ঘন্টায় খুলনা থেকে যাওয়া যাবে রাজধানী ঢাকায়। এজন্য প্রস্তুত পুরো রেলপথ। পদ্মা রেল লিংকের দ্বিতীয় ফেজের কাজ শেষে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর আগে যাত্রীবাহী ট্রেনের ট্রায়াল রান হয় গত রোববার। রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রস্তাবনা অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নতুন একটি ট্রেন যাত্রা শুরু করবে এ রুটে। প্রতিদিন খুলনা থেকে যশোরের সিঙ্গিয়া, নড়াইল, মধুমতি সেতু, গোপালগঞ্জের কাশিয়ানী ও ভাঙা হয়ে ঢাকায় যাবে ট্রেনটি। ফিরতি ট্রেন যশোর হয়ে যাবে বেনাপোলে। আবার বেনাপোল থেকে একই রুটে ঢাকায় ফিরবে ট্রেনটি। বিকেলে আবার ঢাকা থেকে নড়াইলের একই রুট ধরে ফিরবে খুলনায়। এতে 376 কিলোমিটার থেকে পথ কমে আসবে 208 কিলোমিটারে। উচ্ছ্বসিত খুলনা অঞ্চলের যাত্রীরা। পড়ালেখা করি বা এমনি অন্যান্য কাজে ঢাকায় বারবার যেতে হয়, টাইম যত কম লাগবে আমাদের জন্য তত ভালো। অল্প সময় গেলে আমরা ডাক্তারি যে কোনো সুবিধা, ঢাকাতে গেলে বড় বড় হসপিটালে যেটা এখানে চিকিৎসার ব্যবস্থা নেই, তারপরে বিভিন্ন অফিসিয়াল কাজ। ঢাকায় চাকরি করে,
তারা একটু আগে খুলনা আসতে পারবে। সকালে ঢাকায় যে কাজ সেরে আবার দিনে দিন ব্যাক করতে পারতেছি। ফেরি পারাপার বা বিভিন্নভাবে আমরা অনেক ভোগান্তিতে পড়তাম। ট্রেন সার্ভিসটা চালু হওয়াতে আমরা খুব অল্প সময়ের ভিতরে ঢাকায় পৌঁছতে পারবো। খুলনাবাসীর এটা তো প্রত্যাশা ছিল আগে থেকেই। এদিকে ট্রায়াল রান সফল হওয়ায় নতুন রুটে ট্রেন যাত্রা নিয়ে আশাবাদী কর্তৃপক্ষ। সার্বিক প্রস্তুতি সম্পন্ন, স্টেশনে প্রয়োজনীয় লোকবল দেওয়া হয়েছে। যাত্রী সাধারণের ভিতরে প্রচন্ড আগ্রহ তারা এই ট্রেনে চড়ার জন্য। 3 ঘন্টা 45 থেকে 50 মিনিট আমরা এখানে আসতে পেরেছি ঢাকা থেকে। ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে এটি আমরা বাণিজ্যিক যাত্রা শুরু হবে। বর্তমানে খুলনা ঢাকা রুটে দুটি আন্তনগর ট্রেন চলাচল করে। সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্রেন দুটি রুট পরিবর্তন না করে আগের নিয়মেই চলবে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এলসি সহ নানা সংকটে কমেছে পণ্য আমদানি। এ কারণে অন্তত 40% বাণিজ্য কমে গেছে যশোরের নোয়াপাড়া নৌবন্দরে। ব্যবসায়ীরা বলছেন সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়েছে বন্দর কেন্দ্রিক বাণিজ্যে। এমনকি চলতি বছর রাজস্ব আয় কমার আশঙ্কা করছে বন্দর কর্তৃপক্ষ। জুয়েল মৃধার পাঠানো তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। বিদেশ থেকে আমদানি করা পণ্য মোংলা বন্দরে খালাস করে ছোট জাহাজে নিয়ে আসা হয় যশোরের নোয়াপাড়া নৌবন্দরে। এরপরে বন্দর থেকে বিভিন্ন পরিবহনে করে আমদানি করা পণ্য সরবরাহ করা হয় বিভিন্ন জেলায়। ব্যবসায়ীরা বলছেন গত 1 বছর ধরে বাণিজ্যে মন্দা চলছে। এলসি জটিলতায় কমেছে আমদানির পরিমাণ, পাশাপাশি রাজনৈতিক পট পরিবর্তনের নেতিবাচক প্রভাবও পড়েছে বন্দর কেন্দ্রিক বাণিজ্যে। এ কারণে একদিকে কমেছে পণ্য সরবরাহ, অন্যদিকে কাজ কম পেয়ে বিপাকে পড়েছেন শ্রমিকরা। বর্তমান মার্কেটে কম্পিটিশন মার্কেট, তারপরেও আগের থেকে অনেক খারাপ। ট্রান্সপোর্ট ব্যবসায়ী এখানে যারা আছে মূলত তাদের সবারই একই অবস্থা। কাজটা কম আছে, এলসির জন্য হোক যে জন্য হোক সেভাবে কাজ পাচ্ছি না। কম টাকা নিয়ে বাড়ি যেতে হয়, বাড়ি যাতায়াত খরচই রাস্তাঘাটে শেষ হয়ে যায়। 20,000 শ্রমিক কাজ করতো, সেই জায়গা না 10,000 শ্রমিকও কাজ করতেছে না। অনেক শ্রমিক মানবতার জীবন যাপন করছে। এলসির সংকটের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, গমের মূল্য বৃদ্ধি পেয়েছে, কয়লার মূল্য বৃদ্ধি পেয়েছে, সারের মূল্য বৃদ্ধি পেয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা এবং সুদৃষ্টি আসলে আমরা আবার আগামী বছর থেকে ঘুরে দাঁড়াতে পারবো, কারণ এটা সম্ভাবনাময় একটা ব্যবসা কেন্দ্র। পণ্য আমদানি কমায় চলতি বছর রাজস্ব আয় কমার শঙ্কা বন্দর কর্তৃপক্ষের। বিগত অর্থ বছরে আমরা যেখানে 5 কোটি টাকা আমাদের রাজস্ব আয় হয়েছে, এই বছর সেই রাজস্ব আয় কিছুটা কমবে আমরা সেই আশঙ্কা করছি। ব্যাংকিং অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, তাহলে আবার এই বন্দরের কার্যক্রমে গতিশীলতা আসবে। যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়ায় ভৈরব নদকে কেন্দ্র করে 1990 সালে শুরু হয় নৌবন্দরের কার্যক্রম। নৌপথের পাশাপাশি সড়ক ও রেল যোগাযোগ সুবিধা থাকায় সার, কয়লা ও গম সহ 7 ধরনের পণ্যের বৃহত্তর মোকামে পরিণত হয় এই নৌবন্দর। কর্তৃপক্ষের তথ্য মতে প্রতি বছর 3,500-এর অধিক পণ্যবাহী জাহাজ পণ্য নিয়ে আসা যাওয়া করে এই বন্দরে। সময় সংবাদ, যশোর। সময় উপযোগী মানসম্মত পোনা না পাওয়া ও খাবার সংকটে বাগেরহাটে ব্যাহত হচ্ছে বড় আকারের গলদা চিংড়ি উৎপাদন। সংকট সমাধান করলে বর্তমানের চেয়ে 3 গুণ বেশি রফতানি সম্ভব বলে জানায় চিংড়ি চাষী সমিতি। তবে সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক পদ্ধতিতে চাষ করলে চিংড়ির উৎপাদন বাড়বে বলে জানায় মৎস্য বিভাগ। আলী আকবর টুটুলে পাঠানো তথ্য এবং আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। 4 থেকে 5টি চিংড়িতে 1 কেজি, প্রতিটির আকার 35 থেকে 40 সেন্টিমিটার। বাদামি ও কালো রঙের শরীরে ডোরাকাটা দাগ, যা দেখতে বাঘের মতো। দেশে বড় আকারের গলদা চিংড়ি চাষ হয় দক্ষিণ পশ্চিমের জেলা বাগেরহাটে। সর্বোচ্চ আকারের এ চিংড়ি উৎপাদনে সময় লাগে 1 বছর। মাঝারি ও বড় আকারের চিংড়ির বেশিরভাগই হয় রফতানি, আর ছোট আকারের গলদা বিক্রি হয় দেশের বাজারে। তবে পোনা না পাওয়া ও উন্নত মানের খাদ্য সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানান চাষিরা। এতে বাধাগ্রস্ত হচ্ছে রফতানিও। বিভিন্ন রকমের গ্রেড করা হয়, 30-40 টাকা কেজি, কোনটায় 20 টাকা, কোনটায় 3টে, কোনটায় 20-22 টাকা, 15টা। ছোট থাকতেই মাছটা তুলে নিয়ে আসে বাজারে। ওই মাছটার দাম পাচ্ছে সর্বোচ্চ 700 থেকে 800 টাকা। 4টা থেকে 5টা যদি কেজি হয়, ওই মাছটার দাম পাচ্ছে সর্বোচ্চ 2,200-2,500 টাকা পর্যন্ত। খাবারের কারণেও আমাদের গলদা চিংড়ির বিভিন্ন ছোট বড় হয়। গত বছর খুব ভালো পাইছি মাছ, 5,000 মাছ পেলাম আমরা, 2-3 গ্রাম মাছ আমরা বেচেছি। বছর মাছই বেচতে পারিনি। ন্যাচারাল পোনা ছাড়ি তাহলে আমাদের বছর শেষে অন্তত 1 কেজি মাছে 400-500 টাকা ডিফারেন্স হয়ে যায়। সংকট কাটিয়ে উঠতে পারলে বর্তমানের চেয়ে 3 গুণ বেশি গলদা চিংড়ি রফতানি সম্ভব বলে জানায় চিংড়ি চাষী সমিতি। ভালো ব্রুডের পোনা, খাবারের দাম কমানো আর বেশি করে চাষিদের প্রশিক্ষণ দেওয়া, যাতে করে চাষিরা এই বড় মাছের
চাষের প্রতি আগ্রহী হয়। মাছটা বড় বানায় মেরে আনে, তাহলে আমাদের মানে কথা বিদেশের চাহিদাটা মিটে, তারপরে আমাদের মানে চাষিরাও স্বাবলম্বী হবে, আমরাও স্বাবলম্বী হতে পারবো। তবে সনাতন নয়, আধুনিক পদ্ধতিতে চাষ করলে চিংড়ির উৎপাদন বাড়বে বলে জানায় মৎস্য বিভাগ। উন্নত মানের খাবার, ভাইরাস মুক্ত পোনা এবং ঘেরের গভীরতা যদি বেশি হয় তাহলে মাছের আকারটা বড় হবে। ক্লাস্টার পদ্ধতিতে দেখে তারা উৎসাহিত হচ্ছে মাছের আকারটা বড় হয় এবং বিদেশের বাজারে যাতে আরো বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি আকার ভেদে, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। মৎস্য বিভাগের তথ্য মতে বাগেরহাটে ৪৪,৭২৮টি গলদা চিংড়ির ঘের রয়েছে। গত অর্থ বছরে জেলায় গলদার উৎপাদন ছিল ১৯,৭১৭ মেট্রিক টন। সময় সংবাদ, বাগেরহাট। ১১৭ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ তুষারপাত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। বুধবার সকাল ৭টা পর্যন্ত রাজধানী সিউলে ২০ সেন্টিমিটারেরও বেশি তুষারপাত হয়। এ কারণে অচল হয়ে পড়েছে জনজীবন। প্রতিকূল আবহাওয়ার কারণে বাতিল করা হয় ৪০টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। বছরের প্রথম তুষারপাতে ঢেকে গেছে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন এলাকা। স্থবির হয়ে পড়েছে জনজীবন, ব্যাহত হচ্ছে ট্রেন সহ অন্যান্য যান চলাচল, বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। এমন অবস্থায়ও দেশটিতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ১৫০ শতাধিক মানুষ। বৈরী আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে ৪০টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট। স্থানীয় আবহাওয়া দপ্তরের তথ্য, এবারে তুষারপাত রেকর্ড ভেঙেছে ১১৭ বছরের। বুধবার সকাল ৭টা পর্যন্ত সিউলে ২০ সেন্টিমিটারেরও বেশি তুষারপাত হয়। ১৯০৭ সালের অক্টোবরে সর্বোচ্চ তুষারপাত ছিল ১৮ সেন্টিমিটার। আমার জানা মতে ১১৭ বছরের মধ্যে এবারই সর্বোচ্চ তুষারপাত হয়েছে। এত বেশি তুষার পড়েছে যে রাস্তায় যানজট লেগে আছে। বাসায় কিভাবে যাব বুঝতে পারছি না। তুষারপাতে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানী সিউল ও গাংওয়ান্দো প্রদেশ। বছরের প্রথম তুষারপাত এত ভয়াবহ হবে কল্পনাও করতে পারেননি অনেকেই। আমরা ধারণা করতে পারিনি যে প্রথম তুষারপাত আমাদের এত বেশি তুষারপাত হবে কোরিয়াতে। তুষারপাতটা যে এত ভারী বর্ষণের মতো বৃষ্টির মতো এত ঘন হবে কখনো বুঝতে পারিনি। তুষারপাতটা প্রচুর বেশি আছে। কোরীয় উপদ্বীপের দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব প্রদেশের পার্বত্য অঞ্চল সহ জেজু দ্বীপে আরও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দক্ষিণ কোরিয়াতে আজকে বছরের প্রথম তুষারপাত। সকাল থেকে ২০ সেন্টিমিটার উপরে তুষারপাতের রেকর্ড করা হয়েছে। বৃষ্টির মতো কোনো ধরনের টাপুর টুপুর শব্দ ছাড়াই নীরবে তাণ্ডব চালিয়ে যায় এই প্রকৃতি। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। এবার খেলার খবর। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাড লাইট সংস্কার নিয়ে এবার উঠেছে গুরুতর অভিযোগ। নতুন নকশার বাজেট পাশ হলেও সংস্কার কাজ চলছে পুরনো কাঠামোর ওপর। এমন অভিযোগ স্টেডিয়াম সংস্কারে সম্পৃক্ত স্থাপত্য প্রতিষ্ঠান বসত আর্কিটেক্টর। শুধু তাই নয়, জাতীয় ক্রীড়া পরিষদ তাদের কাছ থেকে নকশা নিলেও নিজেদের ইচ্ছে মতো কাজ করছে বলে অভিযোগ আছে। এ বিষয়ে জানতে গেলে কথা বলতে রাজি হননি এনএসসি কর্তৃপক্ষ। এস এম ইকবালের রিপোর্ট। ৩৯ কোটি টাকারও বেশি বাজেট নিয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাডলাইট সংস্কার কাজ। তবে প্রশ্ন উঠেছে, এই বিপুল পরিমাণ অর্থ শেষ পর্যন্ত আবার জলে যায় কিনা। কারণ যে প্রক্রিয়ায় বসানো হচ্ছে ফ্লাডলাইট, তা আর্কিটেক্ট প্রতিষ্ঠানের করা নির্ধারিত নকশার বাইরে। নতুন নকশা অনুযায়ী মন্ত্রণালয় থেকে বাজেট পাশ করায় জাতীয় ক্রীড়া পরিষদ, যার বড় একটা অংশ নতুন করে ফ্লাডলাইটের পোল বসানোর জন্য। এজন্য ধরা আছে আলাদা বাজেট। অথচ এনএসসি কাজ করছে পুরনো পোলের উপর, সেখানে করা হচ্ছে নামমাত্র সংস্কার। তাহলে নতুন নকশার বাজেট গেল কই? যখন রিভাইজ বাজেট হয়, আমাদের যে প্রস্তাবনা ছিল, সেই প্রস্তাবনার যে পোল মাউন্টেড যে ফ্লাড লাইট ছিল, সেই অনুযায়ী কিন্তু বাজেটটা আমরা বলেছিলাম। বাজেট পাস হয়েছে সেই অনুযায়ী, কিন্তু ওনারা পোলটা কেন জানি ওই ডিবিপি থেকে বাদ দিয়ে দিলেন। এটা পরে আমি দেখলাম, তাই আমি বললাম যে তাহলে তো আমার তাহলে তো হলো না। তা এখন এটার যথার্থ উত্তরটা আমি আসলে ওইভাবে পাই নাই। স্টেডিয়ামটিতে নতুন করে বসবে ৩৮০টি এলইডি স্পটলাইট, যার জন্য ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি টাকা। বড় খরচগুলোর মধ্যে ৫ কোটি টাকা ব্যয় হবে ডিস্ট্রিবিউশন কেবল বাবদ। ইনস্টলেশন, টেস্টিং এবং কমিশনিং বাবদ খরচ দেখানো হয়েছে ১,৩০,০০,০০০। এসব খরচের অধিকাংশই প্রচলিত বাজার দর অনুযায়ী কিনা তা নিয়ে ধোঁয়াশা রেখেছে এনএসসি।
শুরুতে পরিকল্পনা ছিল বিশ্বের আধুনিক স্টেডিয়ামগুলোর আদলে শেডের বর্ডার লাইনে বসবে এলইডি লাইট। সেখান থেকে সরে এসে পোল সিস্টেমে যায় জাতীয় ক্রীড়া পরিষদ। তাদের চাহিদা মোতাবেক নকশা তৈরি করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, কিন্তু তাদের পরামর্শ ছাড়া কাজ হচ্ছে এনএসসির ইচ্ছে মতো। মানসম্পন্ন কাজ হলে যে আমি ঠিকাদারকে আটকাবো, সেই পাওয়ারটাও আমাদেরকে দেওয়া হয়নি। এনএসসির একটা ধারা আছে, ওরা নিজেদের ধারায় কাজ করতেছে, এবং এই নিজেদের ধারায় কাজ করে বলেই ওটা একটা সবসময় একটা মানে হাই লেভেলের কাজ ওদের কাছ থেকে এই কারণে আশা করা যায় না, কারণ ওরা সবসময়ই মানে ওই যে আর্কিটেকচারাল যে গুরুত্বটা সেটাকে ওইভাবে মূল্যায়ন করতে চান না। একে তো সংস্কার নিয়ে দীর্ঘসূত্রিতা, তার উপর এখন যোগ হয়েছে স্বেচ্ছাচারিতা, যেন দেখার কেউ নেই। এসব বিষয়ে জানতে গেলে অজুহাতের অভাব নেই এনএসসি কর্তাদের। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে নাকি দেয়া হয়েছে কড়া নির্দেশনা, মুখ খোলা যাবে না গণমাধ্যমে। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। চট্টগ্রামে হাসনা সার্জিসের গাড়ি বহরে ট্রাক চাপার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। পরিকল্পিত কিনা তদন্তের দাবি, চালক ও হেলপার আটক। ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি ছাত্র জনতার। হাইকোর্টে আবেদন আইনজীবীর, আজকের মধ্যে সরকারের অবস্থান জানতে চান উচ্চ আদালত। আন্তর্জাতিক আদালতে সাবেক হাসিনা সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনবে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে আইসিসির চিফ প্রসিকিউটরের বৈঠক। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।